আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন জব কোশ্চেন ব্যাংক, এবং এই জব কোশ্চেন ব্যাংকে রিসেন্ট হয়ে যাওয়া বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে। সেখান থেকে আমরা 2025 সালে, 24 সালে, 23 সালে, 22 সালে যে সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাগুলোতে বারবার যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলোই আমরা আজকের আলোচনায় রেখেছি। তো অনেকগুলো অঙ্ক আজকে আমরা করব, প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো আপনাদের এই আলোচনাটা দেখলে সুবিধা হবে কি, কোন ধরনের অঙ্কগুলো রিসেন্ট টাইমে পরীক্ষায় আসতেছে এবং কোনগুলো বেশি রিপিট হচ্ছে সেগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের মধ্যে তৈরি হবে। তো দেখেন, আমি শুরুতেই এই যে প্রশ্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা 18/4/2025-এ এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো এখানে দেখেন ডেটটা দেওয়া রয়েছে, এবং এই যে পরীক্ষাটা দেখেন এটা 15/3/2025-এ অনুষ্ঠিত হয়েছে। পরেরটা দেখেন এটা 28/2/2025-এ অনুষ্ঠিত হয়েছে। এটা 18/4/2025-এ অনুষ্ঠিত হয়েছে। দেখেন একেবারে রিসেন্ট টাইমে কিন্তু এই চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা সবার প্রথমে একটা প্রশ্ন ওপেন করে আমরা প্রশ্নটা একটু দেখব যে আসলে কি ধরনের অঙ্ক সেখানে এসেছে। তো শুরুতেই দেখেন রিসেন্ট টাইমে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের লাইনম্যান পদে। তো এটার আমরা গণিত যে অংশটা রয়েছে সেই অংশটা আমরা অ্যানালাইসিস করব। খেয়াল করে দেখেন গণিত অংশে কি কি প্রশ্ন এসেছে আমি একটু দেখাচ্ছি। দুটি রাশির অনুপাত 4:7, পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত? একেবারে রিপিট অঙ্ক কিন্তু এগুলো। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত? এবং দেখতে পাচ্ছেন আমি এক নজরে আপনাদের অঙ্কগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা অঙ্কই কিন্তু একেবারে রিপিটেড অঙ্ক। আমি এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 20টা অঙ্ক রয়েছে। এখানে এই সিরিয়ালে 15টা রয়েছে, এবং পরবর্তীতে কিন্তু আরও আমাদের অঙ্ক রয়েছে 5টা, 16, 17, 18, 19, 20। তাহলে সর্বমোট 20টা অঙ্ক। তো আমি এখান থেকে যে অঙ্কগুলো বেশি রিপিট সেই অঙ্কগুলো একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। খেয়াল করে দেখেন, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরলরেখাকে কী বলে? এটা ব্যাসার্ধ। এটা খুব বেশি রিপিট হয় না। 19 নম্বরটাও বাদ দিচ্ছি। এরপরে দেখেন আমি কত নম্বরে যাব, আমি পরের পেজে যাচ্ছি। একেবারে রিপিটেড যে অঙ্কগুলো বেশি রিপিট হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে করে দিব। তো দেখেন এই যে পিতা পুত্রের যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু খুব বেশি রিপিট হয় পরীক্ষায়। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 10:3, পুত্রের বয়স 18 বছর হলে পিতার বয়স কত? তাহলে দেখেন পিতা কত? আমাদের এখানে পিতা 10 আর পুত্র কত? পুত্র 3। তাহলে পিতা অনুপাত পুত্র 10:3। বলেছে পুত্রের বয়স 18, তাহলে পুত্রের বয়স 3 আছে অনুপাত, তাহলে এটা যদি 18 হয় তাহলে বলা হচ্ছে পিতার বয়স কত হবে সেটা জানতে চাচ্ছে। খুবই সহজেই আপনারা বের করতে পারবেন। তাহলে বলেন তো 3 থেকে 18 কত গুণ বৃদ্ধি পেয়েছে? অবশ্যই আমাদের 6 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে পুত্র যেহেতু 6 গুণ বৃদ্ধি পেয়েছে, পিতাও 6 গুণ বৃদ্ধি পাবে। তাহলে 6 10 কত হবে? 60 বা 60। নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে 60 ইয়ার্স আমাদের রাইট বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এরপরে আসেন, এখানকার মধ্যে সিরিয়ালি যে অঙ্কগুলো বেশি রিপিট হচ্ছে আমি কিন্তু সেই অঙ্কগুলোই আপনাদেরকে করে দিব, বাকিগুলো কিন্তু আমি বলবো না। তো দেখেন 6 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু খুব রিপিট অঙ্ক। 1.609 কিলোমিটার মানে কিন্তু 1 মাইল। এটা অনেক সময় 1.61 কিলোমিটারে 1 মাইল আমরা বলে থাকি। এইভাবেও কিন্তু অপশনটা আসে, অথবা যদি একেবারে স্পেসিফিকভাবে দেয় দশমিকের পরে 3 ঘর তাহলে কিন্তু এভাবে দিয়ে দিতে পারে। এটাও কিন্তু খুব বেশি রিপিট। এরপরে দেখেন এই যে অঙ্কটা রয়েছে 7 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা কিন্তু ঐকিক নিয়মের একটা অঙ্ক। বলেছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এটাও কিন্তু প্রচুর রিপিট হওয়া একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা সলিউশন করব। দেখেন যেহেতু বলা হচ্ছে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, তাহলে কতজন লোকের সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো আমরা করি কি, ঐকিক নিয়মে যেটা বের করতে বলে সেটাকে আমরা ডান দিকে রাখি, এবং প্রথম লাইনটা পড়ার সময় আমরা একটু খেয়াল করব যে জনটা আমাদের কোন দিকে রয়েছে। তাহলে যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, তাহলে জন আছে বাম দিকে আর সপ্তাহ আছে ডান দিকে। তাহলে জিনিসটাকে উল্টায় লিখতে হবে, কেননা আমাদের জন বের করতে বলেছে। তো যেটা বের করতে বলে সেটা ডান দিকে আমরা রাখি। তাহলে আমরা লিখব 20 সপ্তাহ চলে কত জনের? 200 জনের। এটা আমরা লিখলাম। তাহলে বলেন তো 1 সপ্তাহ চলবে
কত জনের? নিশ্চয়ই বেশি জনের। তাহলে ঐকিক নিয়ম এর সাহায্যে আমরা বুঝি বেশি মানেই গুণ আর কম মানে ভাগ। তাহলে যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে গুণ, আর যদি কোনো কারণে কম বোঝায় তাহলে ভাগ। তাহলে 20 সপ্তাহ চলে 200 জনের, 1 সপ্তাহ চলবে বেশি জনের, তাহলে বেশি মানেই গুণ। তাহলে 200 আর 20 আমরা গুণ করে দিচ্ছি, খেয়াল করে দেখেন এই যে 20 গুণ হয়ে গেল। এবার আসেন, তাহলে এখানে আমরা বলতেছি যে 8 সপ্তাহ চলবে। তাহলে এবার প্রথম লাইনটা কিন্তু মনে মনে বাদ দিতে হবে। তাহলে 1 সপ্তাহ চলে এত জনের, এবার আসেন 8 সপ্তাহ চলবে, এবার কিন্তু এই 1-এর অনুপাতে কম জনের। তাহলে কম মানেই ভাগ। তাহলে 200 গুণন 20 উপরে আর তার নিচে 8। যদি আমরা কাটাকাটি করি 4 2 8 থাকলো 4, ওই 4 দ্বারা 4 5 20, আর 2 দ্বারা 200কে কাটলে 100 2 200, তাহলে 100 আর 5 গুণ করলে কত হবে আমাদের? 500। আমরা কিন্তু এখানেই উপরে অঙ্কগুলো সলিউশন করছি যাতে করে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারেন, মানে প্রশ্নপত্রের উপরে আমরা সলিউশনটা করে দিচ্ছি, কেননা এমসিকিউ টাইপের অঙ্কগুলো চাকরির পরীক্ষার প্রশ্নেই কিন্তু আপনাদেরকে সলিউশন করতে হবে। এই যে দেখেন 500 জন কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমরা এরপরে পরের অঙ্কটা দেখি, এবং এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন এই অঙ্কটাও কিন্তু বারবার রিপিট হয়, গড় সংক্রান্ত একটা অঙ্ক। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড ইকুয়াল টু 12 হলে এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত হবে? সহজ অঙ্ক একটা খুবই। তো দেখেন এক্স এবং ওয়াই এর মানের গড় 9, তার মানে বলেন তো দেখি এক্স প্লাস ওয়াই ভাগ 2 ইকুয়াল টু 9, এটা কি না? অবশ্যই। তাহলে যেহেতু এই দুটো সংখ্যার মানের গড় 9, তার মানে এই দুটো সংখ্যার সমষ্টি কত? আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18। এখানে দেখেন এই লাইন থেকে কিন্তু আমরা এই লাইন বের করে নিয়ে আসতে পারি, আর সরাসরিও আপনারা অনেক সময় বুঝতে পারেন যে কিভাবে বের করা হলো। আসলে 9 এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, আর গুণ বা বজ্রগুণ। এবার বলা হচ্ছে জেড ইকুয়াল 12। তাহলে জেড এর মান আমাদের কত দেওয়া আছে? জেড ইকুয়াল 12 দেওয়া আছে। এবার বলা হচ্ছে তিনটা সংখ্যার গড় কত? তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ভাগ 3, এটা ইকুয়াল টু হোয়াট? এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত? 18, আমরা বসাই দিলাম 18। জেড এর ভ্যালু 12 দেওয়া আছে, বসাই দিলাম 12, ভাগ হচ্ছে 3। তাহলে 18 আর 12 হচ্ছে 30, ভাগ হলো 3, কাটাকাটি করলে কত হবে? 10। তাহলে এক্স্যাক্টলি 10 হচ্ছে আমাদের মানের গড় এই এক্স ওয়াই এবং জেড এর। এই যে দেখেন গ নম্বর অপশনে রয়েছে এটা। এবার আসেন আমরা পরেরটাতে যাব। তো পরেরটাতে কি বলা হচ্ছে? এটাও পিতা পুত্র সংক্রান্ত একটা অঙ্ক। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? তাহলে যেহেতু বলেছে পুত্রের বয়স কত, তাহলে আমরা ধরে নিলাম যে পুত্রের বয়স আমাদের এক্স। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে আমাদের পিতা হবে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি, তার মানে এর চেয়ে আরো 2 বছর বেশি। তাহলে এটা পুত্রের বয়স আর এটা হচ্ছে পিতার বয়স। আর কন্ডিশন হিসেবে দেওয়া আছে পিতার বয়স 62। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে পিতার বয়স অর্থাৎ 2x প্লাস 2 ইকুয়াল টু 62, এটা আমরা বলতেই পারি। তাহলে 2x ইকুয়াল 62 থেকে 2 গেলে 60। সুতরাং এক্স এর ভ্যালু কত? 60কে 2 দ্বারা ভাগ করলে 30। তাহলে এক্স কাকে ধরেছি আমরা? পুত্রকে। পুত্র হচ্ছে 30। তাহলে নিঃসন্দেহে বুঝে ফেলেছেন পুত্রের বয়স কত বলেছে, তার মানে 30 বছর হচ্ছে পুত্রের বয়স। দেখেন খুব সহজেই কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতেছি। তো এবার আসেন 10 নম্বরটাও রিপিটের একটা অঙ্ক, মানে প্রচুর রিপিট হয় এই ধরনের অঙ্ক, এবং এগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু 7 দেওয়া আছে, এক্স ওয়াইয়ের ভ্যালু 10 দেওয়া আছে। আমরা চাইলে মুখে মুখেও কিন্তু করতে পারি। আচ্ছা বলেন তো এমন দুটো সংখ্যা অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মান এমন দুটো সংখ্যা যেটা গুণ করলে 10 হয় আর যোগ করলে 7 হয়। তাহলে আপনাদের প্রথমেই মাথায় আসতেছে 5 আর 2। এক্ষেত্রে চাইলে আপনারা ওয়াইয়ের মানও 5 ধরতে পারতেন, এক্স এর মানও 2 ধরতে পারতেন। তবে আমরা সাধারণত প্রথমটাকে বড় হিসেবে কল্পনা করে নিই। এটা কিন্তু মৌখিকভাবে করছি, সূত্র দিয়ে না। তাহলে 5 2 10, 5 আর 2 7, তাহলে দুইটা কন্ডিশন মিলে গেল। এবার এটার ভ্যালু বের করতে হবে। আচ্ছা বলেন তো এক্স এর ভ্যালু 5 আর ওয়াই এর ভ্যালু 2। 5 থেকে 2 গেলে কত থাকে? 3। 3 এর উপরে দেখেন স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার মানে 9। এই যে দেখেন 9 হচ্ছে রাইট অ্যান্সার। এটা গেল মুখে মুখে করলাম। এবার আসেন আমরা এই অঙ্কটা যদি ডিটেইলসে করতে চাই তাহলে আমরা লিখব দেওয়া আছে। আচ্ছা বলেন তো কি দেওয়া আছে? দেওয়া আছে কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10। মান বের করতে বলেছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এইটা ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা এটার অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। অনুসিদ্ধান্তটা কি? এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। মনে রাখবেন এটার অনুসিদ্ধান্ত কিন্তু এটা। তো এখানে কেন 4xy হলো, কেন প্লাস হলো, এই বিষয়গুলো কিন্তু যদি না জানেন তাহলে কিন্তু আপনার জন্য মুশকিল। তো এই জন্য আমি শর্টকাট মেথডে করে দিলাম শুরুতেই। তো এটা না জানলে আমার এই চ্যানেলে বেশ কিছু স্পেসিফিক ভিডিও রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। অনুসিদ্ধান্ত এবং বীজগণিত, মানে অনুসিদ্ধান্ত এবং মানে হচ্ছে সূত্র কোনটা কখন প্রয়োগ হয় বীজগণিতের মান নির্ণয়ে, এই টাইপের হচ্ছে আমার রয়েছে, কি যেন বলে আপনার টাইটেল রয়েছে ভিডিওর।
তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 7, তাহলে 7-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, -4 ইন্টু এক্স ওয়াই এর মান কত 10, তাহলে 10 দিয়ে দিলাম, তাহলে 7 7 49 -4 10 40, তাহলে 49 থেকে 40 বাদ দিলে থাকে কত 9 বা 9, তার মানে 9 হচ্ছে রাইট অ্যান্সার। এটা আমরা একটু আগেই দেখেছি। এরপরে দেখেন আরও কোনো অঙ্ক রিপিট হয় কিনা বারবার। দুইটি সংখ্যার যোগফল এত বিয়োগফল এত, বড় সংখ্যাটি কত, খুবই সহজ। এই যে দেখেন এইটা কিন্তু রিপিটেড একটা অঙ্ক। নিশ্চয়ই আপনাদের যদি অঙ্ক সম্পর্কিত মানে মিনিমাম একটা ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা এই ধরনের অঙ্কগুলো দেখেছেন। তো রিপিট অঙ্ক যেহেতু আমি করে দিচ্ছি, তাহলে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল আমরা বয়ের ভাগু জবি জানি, তার মানে আমরা রুল মেনটেন করব a মাইনাস, তাহলে a প্লাসে মাইনাসে -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে a আর a ক্রস যেহেতু প্লাসে মাইনাসে আর এখানে -1 কিন্তু থেকেই গেল, ক্লোজ করলাম ইকুয়াল a মাইনাসে মাইনাসে প্লাস আর এই 1টা আমরা দিয়ে দিলাম, তাহলে a প্লাস 1 হচ্ছে সঠিক উত্তর। এই যে দেখেন ঘ নম্বর অপশনটা কিন্তু রাইট। এবার দেখেন একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? এই অঙ্কটা মিনিমাম বিভিন্ন চাকরির পরীক্ষায় 100 বার এসেছে। আমি এটাও কম বললাম, 100 বার বলেও কিন্তু কম বলা হলো। আমি এটা মিনিমাম 20-30 বার আপনাদের করে দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির অঙ্কের সময় করে দিয়েছি, রিপিটেড অঙ্ক হিসেবে করে দিয়েছি, রিসেন্ট টাইমে চাকরির পরীক্ষায় আসা অঙ্ক হিসেবে করে দিয়েছি, নানান সময় কিন্তু করা হয়েছে এই অঙ্কগুলো। তো দেখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড লাইনম্যান পদে প্রচুর রিপিট অঙ্ক এসেছে। একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 সংখ্যাটি কত? তাহলে আমরা ধরলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, ধরে নিলাম। তাহলে একটি সংখ্যার 3 গুণের সাথে, তার মানে প্রশ্ন মতে বিল্ড আপ করবো, তাহলে ওই সংখ্যাটার 3 গুণ মানে 3x, এর সাথে দ্বিগুণ যোগ, তার মানে ওই সংখ্যাটার দ্বিগুণ যোগ করলে 90 হয়, তাহলে 90 মানে ইকুয়াল 90। এই যে দেখেন এই লাইনটা বিল্ড আপ করলাম, এই লাইনটাই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে 3 আর 2 5, তার মানে 5x ইকুয়াল টু 90। বলেন তো বা x ইকুয়াল টু উপরে 90 আর এই 5 ভাগ আকারে আসবে কিনা? অবশ্যই, যেহেতু গুণ আছে ভাগ হয়ে যাবে, তাহলে 5 18 90, তার মানে 18 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 18 হচ্ছে অ্যান্সার। তো আমরা এই প্রশ্নে না থাকি, আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি এই প্রশ্নটা, তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখানে দেখেন বিভিন্ন প্রশ্ন রয়েছে। বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট সিনিয়র স্টাফ নার্স, এই পদে সম্ভবত কোনো অঙ্ক আসেনি, তো আমরা অন্য একটা প্রশ্ন, এই যে দেখেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক, এই প্রশ্নটা এবারে আমরা সিলেকশন করব। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক 22/2/2025 এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো খেয়াল করে দেখেন, প্রথমে আমরা অঙ্কগুলো একটু এক নজরে একটু অঙ্কগুলো দেখব যে কোনগুলো এসেছে। একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেমি এবং 4 সেমি হলে ক্ষেত্রফল কত? কোন ত্রিভুজের 3 বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? এবং আরও কিন্তু বিভিন্ন অঙ্ক এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো মোট কয়টা অঙ্ক এসেছে আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে 8টা অঙ্কই কিন্তু এসেছে এবং প্রত্যেকটাই কিন্তু রিপিটেড অঙ্ক। একটা হয়তো বানিয়ে দিয়েছে, কিন্তু বাকি সবগুলোই এই 8টার মধ্যে 7টাই কিন্তু রিপিট। এই যে যেমন দেখেন বেলা 2:30 ঘটিকার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 105 ডিগ্রি বলা হচ্ছে। তো আমরা এই যে অঙ্কটা কিন্তু আমরা একটা সূত্র দ্বারা অঙ্কটা করতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 11m - 60h ভাগ 2, এবং এটা অবশ্যই পরম মান চিহ্নের মধ্যে এবং উপরে ডিগ্রি রয়েছে থিটা ইকুয়াল। এই রুলটা আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্য বলি যে এই ধরনের ঘড়ির অঙ্ক করার জন্য, যেমন বেলা 2:30, 2 হচ্ছে আওয়ার্স বা ঘন্টা, 30 হচ্ছে আমাদের মিনিটস। তাহলে ঘন্টা এবং মিনিটের সময় এই সূত্র আমরা প্রয়োগ করব যখন আমাদের কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা বের করতে বলা হচ্ছে। তো দেখেন এখানে 30 হচ্ছে এম এর মান, তাহলে এম এর মান হচ্ছে 30, আর এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 2, তাহলে মানগুলো আমরা বসাই দিব। তাহলে 100 মানে 11 গুণন এম এর মান হচ্ছে 30 মাইনাস 60 গুণন এইচ এর মান হচ্ছে 2, ভাগ কত? ভাগ হচ্ছে 2। আমরা পরম মান চিহ্ন দিলাম, উপরে ডিগ্রি দিলাম। পরম মান কেন দেওয়া হয়? ভিতরে যদি কোনো কারণে মানে ফাইনাল অ্যান্সারের নেগেটিভ মান আসে তাহলে সেটাকে আমরা নেগেটিভটা বাদ দেব, অর্থাৎ মাইনাস গ্রহণযোগ্য হবে না। তাহলে 3 11 33, তার মানে 330 মাইনাস 60 2 120 ভাগ হলো 2।
তাহলে ইকুয়াল আমরা কি করব 330 থেকে 120 বাদ গেলে 110 থাকে, ভাগ হলো 2। তাহলে 110কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 55 ডিগ্রি। খেয়াল করে দেখেন আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে কত, আমরা একটু মনে হয় ভুল করেছি, 330 থেকে 120 বাদ গেলে কিন্তু আমাদের 210 থাকে। ওকে, মানে তাড়াতাড়ি করছি এই জন্য কিন্তু ভুল হয়ে গিয়েছে। দেখেন তাহলে 210কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2 0 5 2 10, তাহলে 105 ডিগ্রি। আমি অ্যান্সারটা দেখে কিন্তু ভুলটা বুঝতে পারলাম, নচেত এখানে কিন্তু যদি 55 ডিগ্রি অপশনে থাকতো তাহলে সেটাই কিন্তু আমি দাগিয়ে দিতাম ভুল করে। ওকে, কেননা একটু ভালোভাবে কিন্তু যোগ বিয়োগ গুণভাগগুলো আমাদের করতে হবে, না হলে মুহূর্তের মধ্যেই কিন্তু ভুল হয়ে যেতে পারে। এবার দেখেন 7 নম্বর যে অঙ্কটা আছে, এটাও কিন্তু প্রচুর রিপিট হওয়া একটা অঙ্ক এবং হুবহু সংখ্যা সহ কিন্তু এগুলো রিপিট হয়। a প্লাস বি এর মান 3, এ বি এর মান 2, এ কিউব প্লাস বি কিউব এর মান কত? আচ্ছা বলেন তো, মুখে মুখে যদি করি তাহলে দুইটা সংখ্যা গুণ করলে 2 হবে আর যোগ করলে 3 হবে। তাহলে আমরা বলতে পারি এর মান 2 আর বির মান 1, তাহলে 2 1 2 আর 2 আর 1 যোগ করলে কত হয় 3। তার মানে আমরা পেলাম এর মান 2 আর বির মান হচ্ছে 1। তাহলে আমরা মানটা বসাই দিব, তাহলে এর মান 2, তাহলে 2 এর উপর কিউব, আর বির মান 1, তাহলে 1 এর উপর কিউব। তাহলে কত হয় 2 এর উপর কিউব মানে 8 আর 1 এর উপর কিউব মানে 1, 8 আর 1 9। এই যে দেখেন 9 অ্যান্সার। কিন্তু যদি বলেন যে আমি হচ্ছে সূত্রের সাহায্যে করতে চাই, তাহলে আমাদের লিখতে হবে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 এবং আমাদের মান বের করার জন্য এখানে দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা আপনারা হচ্ছে অ্যাপ্লাই করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এ প্লাস বি এর মান 3, তাহলে 3 এর উপর কিউব দিলাম মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত 2 দিলাম 2 ইন্টু এ প্লাস বি এর মান 3 দিয়ে দিলাম 3। তাহলে 3 এর উপর কিউব মানে 27 মাইনাস 3 3 9, 9 2 18। তাহলে 27 থেকে 18 যদি বাদ দেই কত থাকে 9 থাকে, তার মানে 9 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার দেখেন পরেরটা দেখি। তো এটার আমি করে না দেই, এটা আমার মনে হয় যে আপনারা করতে পারবেন, খুবই ইজি অঙ্ক, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসালেও এই অঙ্কটা আপনারা করতে পারবেন। এটাও কিন্তু রিপিট অঙ্ক। এবার আসেন 5 নম্বর যে অঙ্কটা রয়েছে, শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? তো এটা অঙ্ক আসে মানে এত ছোট অঙ্ক আমি খুব কম আসতে দেখেছি, তাও মোটামুটি কিন্তু বেশ কয়েকবার এই অঙ্কটা করা হয়েছে আমার কিন্তু মনে হচ্ছে। তো শতকরা বার্ষিক 5 টাকা সুদে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? আচ্ছা আমি করেই দিই অঙ্কটা। তো যেহেতু শতকরা বার্ষিক 5 টাকা হার সুদ আছে, তার মানে সুদের হার আছে 5, তার মানে আর ইকুয়াল টু 5% আমাদের কিন্তু দেওয়া আছে। এখন বলা আছে যে কত বছরে, তার মানে আমাদের এন এর মান বের করতে বলা হচ্ছে। যেহেতু এখানে আসলও নাই বা অন্য জিনিসগুলো নেই, তাই আমরা ধরবো যে ধরি আমাদের আসল কিন্তু 100 টাকা, এটা আমরা ধরে নেব আসল হচ্ছে 100। তাহলে যেহেতু বলেছে যে সুদে আসলে দ্বিগুণ হবে, তাহলে আমাদের সুদ আসল কি হবে? সুদ আসল হবে আমাদের কিন্তু 200। কেন? কারণ আসল যেহেতু 100, সুদ আসলে দ্বিগুণ মানে সুদ আসল 200। তাহলে শুধু সুদ কত? 100, 200 থেকে 100 বাদ দিলে 100। তার মানে আমরা বলতে পারি যে আমাদের শুধু সুদ হচ্ছে 100। তাহলে বলেন তো সুদ কার মান? আয়ের মান। আসল কার মান? পি এর মান। তাহলে আমরা পি আই আর সব পেয়ে গিয়েছি। তার মানে আমরা এখন সূত্র প্রয়োগ করব, সরল সুদের সূত্র আই ইকুয়াল টু পি আর এন। তাহলে আয়ের মান কত? আয়ের মান 100 বসাই দিলাম 100। পি এর মান কত? পি এর মানও 100 বসাই দিলাম। আর এর মান কত? 5%, তাহলে 5% মানে 5 ভাগ 100। আর এন এর মান আমরা বের করতে চাই, তাহলে 100 100 ক্রস। বলেন তো 100 ইকুয়াল 5 আর এন গুণ করলে কত হয়? 5n। তাহলে সুতরাং এন ইকুয়াল কি দাঁড়ায়? উপরে 100 তার নিচে 5। আমরা জানি গুণ আকারে থাকলে এইদিকে আসলে ভাগ হয়ে যায়। আমি কিন্তু উল্টায় লিখেছি, যেহেতু পুরোটাই নিয়ে এসেছি এক্ষেত্রে মানের কোনো হেরফের হবে না। আসলে 5 20 100, তার মানে এন এর মান কত? 20 ইয়ার্স, মানে 20 বছর। এই যে দেখেন 20 বছরে কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আসেন পরেরটা। দুটি সংখ্যার যোগফল 56 এবং এদের অনুপাত 3:1 হলে এদের গুণফল কত? এটা খুব আমি বেশি দেখিনি, আপনারা চাইলে অঙ্কটা করতে পারেন আর কি। যদি না পারেন তাহলে কমেন্ট করবেন, আমি পরের লেকচারেই করে দেব। এবার আসেন পরেরটা। এই যে দেখেন অনুপাত সংক্রান্ত এই ধাঁচের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে রিপিট। ঠিক আছে, তাহলে এ অনুপাত বি ইকুয়াল 4:7, বি অনুপাত সি ইকুয়াল টু 10:7, এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত? তাহলে আমরা বলতে পারি এ অনুপাত বি ইকুয়াল 4:7 দেওয়া আছে, আর আমাদের বি অনুপাত সি ইকুয়াল টু 10:7 দেওয়া আছে। বলেছে এ বি সি এর অনুপাত আসলে কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কোণাটা মিল আছে। যদি এই কোণাটা মিল থাকে, অর্থাৎ এখানে যে চলক এখানেও যদি একই চলক থাকে, তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। কিভাবে কাজ করে? এ আছে এ লিখলাম, দুটো বির মধ্যে একটা লিখলাম, সি আছে সি লিখলাম।
এবার আমরা 4 আর 10 গুণ করব, 4 10 40, মানে যেখানে যেখানে কোণাগুলো রয়েছে 10 আর 7 গুণ করব, 7 10 70, আর 7 আর 7 গুণ করব হচ্ছে 7 7 49। তাহলে 40 70 49 কোথায় রয়েছে? এই যে দেখেন গ নম্বরে রয়েছে 40 70 49, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমার মনে হয় যে এটা মানে আমাদের আর করা উচিত হবে না, কারণ প্রায় সবগুলোই করে দিচ্ছি। তো যাই হোক, আমি আরেকটা করে দিচ্ছি, দেখেন 2 নম্বরটা করে দিচ্ছি। বলা হচ্ছে কোনো ত্রিভুজের 3টি বাহুকে উৎপন্ন করলে মানে বর্ধিত করলে আসলে হবে, কোনো ত্রিভুজের 3টি বাহুকে উৎপন্ন না আসলে হবে বর্ধিত করলে। অঙ্কটা তারা লিখতে ভুল করেছে। বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? দেখেন অঙ্ক করাতে করাতে কিন্তু মুখস্থই হয়ে গিয়েছে আমার যে কোন অঙ্ক আসলে কোথায় লাইনে প্রবলেম রয়েছে। তাহলে 3টি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? তাহলে আমরা একটা ত্রিভুজ বানাচ্ছি, ধরেন আমি একটা সমকোণী ত্রিভুজ বানাবো। তাহলে আমি একটা যে কোনো ত্রিভুজ বানাতে পারি, সমকোণী, সমবাহু, সমদ্বিবাহু, যে কোনোটা। তাহলে আমরা ধরে নিলাম যেহেতু সমকোণী বানিয়েছি এটা 90, আর হিসাবে সুবিধার্থে এটাকেও 45, এটাকেও 45 আমি ধরে নিলাম। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, এবং এটাকে আমি সমদ্বিবাহু সমকোণী বানালাম, তাই এটাও 45, এটাও 45। এবার আসেন আমরা বর্ধিত করব বাহুগুলোকে। তাহলে 3টি বাহুকে বর্ধিত করলে, তাহলে এই বাহুকে বর্ধিত করলাম এইদিকে, এই বাহুকে বর্ধিত করলাম এই দিকে, এবং এই বাহুকে আমি বর্ধিত করলাম এই দিকে। তাহলে বলেন তো দেখি, এই কোণ সৃষ্টি হচ্ছে বহিস্থ, এখানে একটা বহিস্থ কোণ এবং এখানে একটা বহিস্থ কোণ সৃষ্টি হচ্ছে। আচ্ছা বলেন তো, আমরা জানি এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 90 হয় বাকিটা কত? 90। এটা যদি 45 হয় তার মানে আমরা বলতে পারি যে এই পুরাটা যেহেতু 180, তাহলে 180 থেকে 45 বাদ দিলে কত থাকে? 5। তার মানে এখানে 5, তার মানে 135। তাহলে এটা হলো 135, তাহলে এটাও 135, কেননা দুইটা তো সেম, তাই না? তার মানে 135 135 90 কত হচ্ছে? 135 গুণন 2, তার মানে হচ্ছে 270, আর হচ্ছে সাথে 90। তাহলে 270 আর 90 শূন্য, 9 7 16 6, 2 রেখে 3, তার মানে 360, মানে 360 ডিগ্রি। এই যে দেখেন 360 ডিগ্রি কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার রয়েছে। তো এইভাবে আপনাদের কিন্তু করতে হবে। তো আমি এই অঙ্কটা হচ্ছে আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই অঙ্কটাও অনেক সময় এসেছে। তো দেখেন কি বলা হচ্ছে, একটি রম্বসের কর্ণদ্বয় 6 সেমি এবং 4 সেমি হলে ক্ষেত্রফল আসলে কত? তো রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আপনারা যদি প্রয়োগ করেন তাহলে মুহূর্তের মধ্যেই কিন্তু এই অঙ্কটা আপনারা করে ফেলতে পারবেন। দুঃখিত, একটু চাপ পড়ে গিয়েছিল। দেখেন তাহলে একটি রম্বসের কর্ণদ্বয়, আচ্ছা বলেন তো রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়ের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের হচ্ছে গুণফল। জাস্ট এটা কি বললাম? হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ গুণন একটা কর্ণ কত? 6, বসাই দিলাম 6, আর একটা কত? 4, বসাই দিলাম 4। তাহলে আমরা বলতে পারি 3 দুগুণ 6, তাহলে 3 4 কত? 12। তাহলে ক্ষেত্রফল যেহেতু অবশ্যই বর্গ সেমি হবে অ্যান্সার, কেননা এখানে সেন্টিমিটার সেন্টিমিটার গুণ করলে বর্গ সেন্টিমিটার হয়। অ্যান্সারটা দেখেন দুই জায়গায় রয়েছে, 12 সেমি 12 বর্গ সেমি। তো এইটা কিন্তু উত্তর হবে না আমাদের, উত্তর হবে কিন্তু এইটা। মনে রাখতে হবে খুব ভালো করে। এই জন্য উত্তর দাগানোর সময় আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এবার আসেন এটা মুছে দিয়ে আমরা পরের পরীক্ষার প্রশ্নে চলে যাচ্ছি। এবারে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে বিশ্লেষণ করব। তো এখান থেকে আমরা আরেকটা প্রশ্ন হচ্ছে নিব। তো ধরেন আমরা এই প্রশ্নটা নিলাম, যেমন 7/2/2025 হচ্ছে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের জুনিয়র শিক্ষক, আমরা এটা নিতে পারি। তো দেখি প্রশ্নটাতে কি রয়েছে। দেখেন এখানে আমাদের কিন্তু বলা হচ্ছে শুরুতে যে গণিত অংশটা রয়েছে, এই যে প্রশ্নটা দেখেন, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর জুনিয়র শিক্ষক 7/2/2025। বলতে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? এটা কিন্তু বিসিএস পরীক্ষার একটা অঙ্ক, আমার যতদূর মনে পড়ে হচ্ছে। তো আপনারা আরও নানান সময়ে বিসিএস পরীক্ষার অঙ্কগুলো কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতে দেখেন। মূলত বিসিএস এর অঙ্কগুলো যদি আপনি সলিউশন করতে পারেন তো আপনাদের অঙ্ক প্রস্তুতি, মানে আমি বলছি একেবারে শুরু থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত সবগুলো যদি আপনি সলিউশন করেন, আপনার মোটামুটি অঙ্কে হচ্ছে 40 থেকে 50% আপনার কিন্তু ওখানেই কাভার হয়ে যাবে। তবে বুঝে বুঝে করতে হবে, মুখস্থ নয়। তাহলে চালের মূল্য 12% কমে যাওয়ায় 6000 টাকায় আগের তুলনায় 1 কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। 1 কুইন্টাল চালের বর্তমান দাম কত? তো আমরা কিভাবে বের করব? দেখেন বের করব হচ্ছে, যেহেতু বলা হচ্ছে 12% কমে যাওয়ায়
৬,০০০ টাকা আগের তুলনায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তার মানে ধরেন এই ৬,০০০ টাকার 12% ডিসকাউন্ট দিয়েছে, ওই ডিসকাউন্টের টাকা দিয়ে আপনি ১ কুইন্টাল চাল বেশি পাচ্ছেন। তার মানে ৬,০০০ টাকার 12% যত ১ কুইন্টাল চালের বর্তমান দাম তত, তাই না? তাহলে ৬,০০০ টাকার আমরা 12% বের করি, তাহলে 12% মানে উপরে 12 তার নিচে ১০০, ০ দুটো আমি কেটে দিলাম, তাহলে ৬ × 12 = ৭২ আর এই ০টা আমি দিয়ে দিলাম, তাহলে ৭২০। এই যে দেখেন ৭২০ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। একটু আগেই কিন্তু আমি বললাম যে এই ধাঁচের একটা অঙ্ক, মানে এই ধাঁচের একটা অঙ্ক আমি কিন্তু করে দিয়ে বললাম যে এগুলো আসলে প্রচুর রিপিট। দেখেন এখনই আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা চাকরির পরীক্ষা রিপিট হয়েছে, মানে শতবার এগুলো রিপিট হয়। তাহলে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট a প্লাস 1 যেহেতু করে দিয়েছি, আচ্ছা আরও একবার করে দিই, a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে এভাবে। তাহলে a মাইনাস a প্লাস a মাইনাস মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে a ক্রস হয়ে গেল, তাহলে a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -1, এটা আমরা ফ্রেশ করে লিখলাম, একটা লাইন বাড়ালাম, তাহলে a প্লাস 1 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন a প্লাস 1 রয়েছে এখানে। এবার আসেন পরেরটা আমরা দেখি কি এসেছে। এই যে দেখেন স্ক্রিনের এই যে অঙ্কটা, এটা আমার মনে হয় যে বিভিন্ন চাকরির পরীক্ষায় হচ্ছে 500 বার এসেছে, 500 বার বললেও কম বলা হবে, এটা হাজার বার এসেছে। টাকায় 3টি করে আম কিনে টাকায় 2টি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো দেখেন একটু, তো এই ধরনের অঙ্ক করার জন্য আমরা একটা শর্টকাট মেথড ব্যবহার করি। মেথডটা কি? যখন টাকার ফিগার দুটো সমান থাকে, এখানে কত টাকায় সেটা কিন্তু বলা নেই, তো আমরা ধরে নিচ্ছি টাকার ফিগার দুটো সমান, যেহেতু বলা নেই দুটো সমান, তাহলে টাকায় 3টা কিনেছে আর বিক্রি করার সময় টাকায় 2টা বিক্রি করেছে, তার মানে অবশ্যই আমাদের লাভ হয়েছে। কেন লাভ? কারণ আমরা কেনার সময় বেশি টি কিনেছি, বিক্রি করার সময় কম টি বিক্রি করেছি, তাহলে লাভ হবে আমাদের কত? সূত্র হচ্ছে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে আমাদের কিন্তু 100। তাহলে ক্রয় কত? ক্রয় হচ্ছে 3টা, তাহলে 3 দিলাম, মাইনাস বিক্রয় কত? 2টা, 2 দিলাম, ভাগ বিক্রয় তার মানে আবার 2, গুণন কত? 100। যেহেতু আমরা শর্টকাট মেথডে করছি, তাহলে 3 থেকে 2 গেলে 1 থাকে, নিচে 2, গুণন কত? 100, 2 দ্বারা 100কে কাটলে 50 2 × 100, তাহলে 50 1 50 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 50% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা পরেরটা দেখব। এই যে দেখেন এটাও প্রচুর আপনারা দেখেছেন এই ধাঁচের অঙ্ক আসতে। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? সংখ্যাটা 341, উত্তর দেওয়া রয়েছে। জাস্ট আপনারা করবেন কি, যত যদি থাকে এই দুটো যোগ করে আপনারা 2 দিয়ে ভাগ করবেন, অ্যান্সার বের হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। তাহলে 381 যোগ 301 এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 300 300 600, তার মানে 682 ভাগ 2, তাই না? তাহলে 2 দ্বারা কাটলে 3 2 × 6, 4 2 × 8, 2 1 2, তাহলে 341 এই যে সঠিক উত্তর। এবার আসেন 72 সংখ্যাটির মোট ভাজক আছে কতটি? আমি কিন্তু একেবারে র্যান্ডমলি করাচ্ছি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা একটু ভালো করে বুঝে নেবেন। তাহলে 72-এর কয়টা ভাজক আছে? ভাজক মানে বোঝেন, যেমন আমি বললাম 10-এর কয়টা ভাজক আছে? 10কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়, তার মানে 10-এর 3টা ভাজক আছে। আবার আমি যদি বলি 12-এর কয়টা ভাজক আছে? 12-এর ভাজক আছে একটা 1, একটা 2, একটা 3, একটা 4, একটা 6, একটা 12, মোট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই হলো ভাজক। এখন এই ভাজক সংখ্যা 72-এর কয়টা আছে সেটা যদি আমি মুখে মুখে বের করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে আমার। তো আমি একটু মুখে মুখে বের করি, দেখি। তাহলে 1 72 1 72, 36 2 × 72, 3 24 72, 4 18 72, 6 12 72, 8 9 72, ওকে। তারপরে আবার 6 12 72, আবার 4 18 72, 3 24 72, 36 2 × 72, 72 1 72, ওকে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, তাহলে মোট ভাজক আছে কয়টা? 12টা। এই যে দেখেন 12টা। কিন্তু এটা করার জন্য এই যে প্রসেসটা আমি মেনটেন করলাম, এই প্রসেসটা যদি এখানে 72-এর জায়গায় 540 থাকে, এটাও কিন্তু অনেকবার এসেছে 540, তো যদি এটা থাকতো তাহলে কিন্তু আপনি ওই ম্যানুয়ালি আর করতে পারতেন না, 72 জন্য করতে পারলাম আমরা। তাহলে এটার একটা পদ্ধতি আমরা শিখি। তাহলে এটাকে আমাদের লসাগু করতে হবে। 36 2 × 72, 18 2 × 36, 9 2 × 18, 3 3 9। তাহলে আমরা পেলাম কত? 2 পেলাম 3টা, 3 পেলাম 2টা, তাহলে 2-এর উপরে 3 গুণন 3-এর উপরে 2, এবং এইখানেই কিন্তু একটা ম্যাজিক মেথড রয়েছে, মনে রাখবেন। এটার সাথে 1 যোগ
এটার সাথে 1 যোগ করে এই দুটো সংখ্যা গুণ করলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পেয়ে যাব। 3 আর 1 4, 2 আর 1 3, তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12। নিঃসন্দেহে বিষয়টা বুঝতে পেরেছেন, 12 হচ্ছে সঠিক উত্তর। আমরা একটু আগে তো 12 এর ভাজক সংখ্যা 6টা বের করেছি, তাই না? সেটা একটু খেয়াল করে দেখি হয় কিনা। তাহলে 12, 2 6 2 12, 2 3 2 6, তাহলে 2 আছে 2টা, 3 আছে আমাদের একটা। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব যে এর সাথে 1 যোগ, এর সাথেও 1 যোগ, এটা হচ্ছে নিয়ম। তাহলে যোগ করে গুণ করব আমরা। তাহলে 2 এর 1 3 গুণন 1 আর 1 2, তাহলে 3 2 6। এই যে দেখেন 6টা আমরা বের করেছিলাম 12 এর ভাজক সংখ্যা। তো এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো সলিউশন করতে হবে। তো আমরা দেখি আরও অঙ্ক রয়েছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? দেখেন মানে এই পরীক্ষাগুলোতে আসলে সহজ অঙ্ক এসেছে, এর চেয়েও কিন্তু কঠিন অঙ্ক আসতে দেখা যায়। তো আমরা ধীরে ধীরে যেহেতু করছি, আমরা কঠিনগুলোতেও যাব। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা বড় সংখ্যাটি বের করব। প্রসেস হচ্ছে, যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে, আমরা এটার সাথে যদি 1 যোগ করে 2 দিয়ে ভাগ করি, আমাদের বড় সংখ্যাটা আমরা পেয়ে যাব। মনে রাখতে হবে, এটাই নিয়ম। আর যদি ছোটটা বলতো তাহলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতাম। তাহলে 199 আর 1 কত? 200। 200কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 100। এই যে দেখেন বড় সংখ্যাটা 100। আমি যখন করাচ্ছি তখন কিন্তু আপনাদের ইজি মনে হতে পারে, তবে মনে রাখবেন নিয়মগুলো যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য অঙ্ক খুব কঠিন হয়ে দাঁড়াবে। পরেরটা দেখেন, 125 সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই যে এই ধাঁচের অঙ্ক আপনাদের করতে প্রবলেম হতে পারে। তো 125 একটা সংখ্যা, এই সংখ্যাকে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে? তো আমরা লসাগু করব। তাহলে 5 25 125, আবার 5 দিব, 5 5 25, তাহলে কয়টা 5? 5 গুণন 5 গুণন 5। আচ্ছা, পূর্ণবর্গ হওয়া মানে কি? যেমন 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, 5-এর উপর স্কোয়ার। 36 একটা পূর্ণবর্গ সংখ্যা, কেননা 6-এর উপর স্কোয়ার। এক্স স্কোয়ার, এক্সকে যদি পূর্ণবর্গ বানাতে চাই এক্সের উপর স্কোয়ার করতে হবে, এটা হলো পূর্ণবর্গ। তাহলে জোড়া জোড়া থাকলে পূর্ণবর্গ হয়। তাহলে এটার জোড়া নেই, তাহলে এটার জোড়া কত হলে পূর্ণবর্গ হতো? 5 হলে। তাহলে মনে রাখতে হবে যে 125কে 5 দ্বারা গুণ করলে এটা পূর্ণবর্গ হয়ে যাবে। এই যে প্রসেসটা, এটা যদি আপনি না জানেন করতে, তাহলে তো আপনার জন্য কঠিন হয়ে যাবে অঙ্ক, তাই না? তো পরেরটা আসেন, পরেরটা আমার মনে হয় পারবেন, এটা খুব একটা রিপিট অঙ্ক না। তো আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। নিচের কোন সংখ্যাটি মৌলিক? এটাও করানোর প্রয়োজন নেই। 1 বিঘা সমান কত বর্গ গাছ? এগুলো আসলে মুখস্থ টাইপের প্রশ্ন, এগুলো আমি আপাতত আর করাচ্ছি না। এরপর আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আরেকটা প্রশ্নে চলে এসেছি। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবি লিমিটেডের উপসহকারী প্রকৌশল 5/4/2024 যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো খেয়াল করে দেখেন গণিত যে অংশটা রয়েছে, আমরা যদি গণিত অংশটা দেখি যে কোন ধরনের অঙ্কগুলো এসেছিল, দেখেন ধারার অঙ্ক একেবারেই, এটা একটা বিসিএস এর অঙ্ক। 1 2 3 5 8 13 21 এবং 34 ধারাটির পরবর্তী সংখ্যা কত? এখানে দেখতে পাচ্ছেন যে পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যা সব সময়। তাহলে 2 আর 1 3, 3 2 5, 5 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 13 34, 34 আর 21 কত হবে? 55। এই যে দেখেন 55 সঠিক উত্তর। বলা হচ্ছে 0.01-এর 1% কত? এই অঙ্কটাও কিন্তু অনেকবার এসেছে, আমি করিয়েছি আপনাদের। তাহলে 0.01 এর 1%, তাহলে 1% মানে উপরে 1, তার নিচে 100। তাহলে করবেন কি, এটা যেহেতু গুণাকারে রয়েছে এটা উপরে, তাহলে 0.01 উপরে, তার নিচে হচ্ছে 100। আপনি যদি দশমিক তুলে দেন নিচে একটা 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য হবে, তাহলে উপরে থাকবে একটা 1 আর নিচে 100 আর 100 গুণ করলে 1-এর পরে কয়টা শূন্য? 4টা শূন্য। এখন যদি আপনি ভাগ করেন তাহলে কি হবে বলেন তো দেখি। আপনি যদি ভাগ করেন এখানে, তাহলে আমি কাকে দিয়ে কাকে ভাগ করব? আমি 10,000কে দিয়ে 1কে ভাগ করব। তাহলে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, ভাগ যায় না। আর একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য নিলাম, ভাগ যায় না। আর একটা দিয়ে আরেকটা নিলাম, তবুও ভাগ যায় না। আর একটা শূন্য যখন এখানে দিব তখন কিন্তু ভাগ যায়। তাহলে 10,000 1-এ 10,000। তাহলে নিঃসন্দেহে বুঝতে পেরেছেন, ভাগ যাদের প্রবলেম তাদের তো এই অঙ্কটা করতে সমস্যা হবেই, তাই না? তাহলে 0.301, তাহলে 0.301 এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা আর অঙ্ক না করি, আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু প্রচুর, এই যে দেখেন 4 নম্বর অঙ্কটাও কিন্তু প্রচুর রিপিটেড একটা অঙ্ক, এবং 3 নম্বর অঙ্কটা কম এসেছে, কিন্তু 4 নম্বর অঙ্কটা কিন্তু খুব বেশি এসেছে। তো এটাও কিন্তু একেবারে সরাসরি সূত্র, এটার কিন্তু কিছু করার নেই, সরাসরি সূত্র এসেছে। বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? শর্টকাট মেথড, যখন দ্বিগুণ বলবে তাহলে 2-এর উপরে স্কোয়ার করে দিবেন, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 4 গুণ, যদি এখানে 3 গুণ
ব্যাসার্ধ 3 গুণ হতো তাহলে 3 এর স্কোয়ার ইকুয়াল টু 9, তার মানে অ্যান্সার হতো 9। যদি এখানে 4 গুণ হতো তাহলে 4 এর স্কোয়ার মানে 16 হতো অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের অঙ্কগুলো আমরা সলিউশন করব। তো আজকে আর আলোচনাটা না বাড়াই, এ পর্যন্তই রাখি। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। এবারে আর একটা পরীক্ষার প্রশ্নপত্র আমরা বিশ্লেষণ করব। দেখেন, এটা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হচ্ছে একটা প্রশ্ন। তো কি বলা হচ্ছে, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট সংখ্যাটি কত? এই পরীক্ষায় মোট 23টা অঙ্কই এসেছে। তো 23টা অঙ্কের মধ্যে অধিকাংশ অঙ্কই কিন্তু রিপিটেড অঙ্ক। তো নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা করতে পারবেন। একটি সংখ্যা এত থেকে বড়, এত থেকে তত ছোট, তার মানে আমি বলেছি কি 650 একটা সংখ্যা আর 820 একটা সংখ্যা, এই দুটো কি করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমি একটু করে দিই, তাহলে 0 0 0, হাতে নেই 5 আর 2 কত 7, হাতে নেই 6 আর 8 14, তাহলে 1470 ভাগ 2, 7 দুগুণ 14 আর 35 দুগুণ 70, তার মানে 735 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, এখন আসেন, আপনাদের হয়তো মনে হতে পারে, আচ্ছা আমি যে শর্টকাট অ্যাপ্লাই করছি এগুলোর আসলে ভিত্তি কি, আমি কিভাবে অ্যাপ্লাই করছি? তো দেখেন, এই অঙ্কটা থেকে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি যে আসলে কিভাবে এই শর্টকাটগুলো এসেছে। তো ভালো করে মনে রাখেন যে একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে যেহেতু বলেছে সংখ্যাটি কত, তাহলে আমাদের ধরে নিতে হবে যে ধরি আমাদের সংখ্যাটি হলো x, আমরা ধরে নিলাম। এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে প্রশ্ন মতে কি বলা হচ্ছে বলেন তো দেখি, একটি সংখ্যা 650 থেকে যত বড়, তার মানে এই এক্সটা 650 থেকে বড়, তাহলে আমরা ধরে নিলাম 650 থেকে যত বড়, তার মানে এই সংখ্যাটা ধরেন 700, বা এই সংখ্যাটা ধরেন 750, যেটাই আপনি ধরেন না কেন। তাহলে যদি আপনি মনে মনে কল্পনা করেন যে এক্স এর মান 700, তাহলে 700 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, তার মানে অবশ্যই ওই সংখ্যাটা থেকে, মানে এক্স থেকে আপনি যদি 650 বিয়োগ করেন, বা 700 থেকে যদি আপনি 650 বিয়োগ করেন, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এই জিনিসটা। একটু বোঝার চেষ্টা করেন। এবার বলা হচ্ছে 820 থেকে তত ছোট, তার মানে এবার 820 থেকে ওই সংখ্যাটা ছোট, ওই সংখ্যাটা মানে এক্স, তাহলে এই দুটো সমান, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তাহলে বা এই এক্স এইদিকে থাকলো আর এই মাইনাস এক্স এদিকে এসে প্লাস এক্স হয়ে গেল, 820 ডানে আছে ডানেই থাকলো, আর মাইনাসটা সমান চিহ্ন অতিক্রম করলে প্লাস 650 হয়ে যাচ্ছে। তাহলে বা এক্স আর এক্স যোগ করলে 2x ইকুয়াল 820 আর 650, আমরা যেভাবে আছে সেভাবেই রেখে দিলাম। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু সুতরাং হচ্ছে এক্স এর ভ্যালু হিসাবে কিন্তু পাচ্ছে কি, উপরে 820 যোগ 650, তার নিচে কত 2। খেয়াল করে দেখেন তো, এটাই আমি শর্টকাট হিসেবে আপনাদেরকে বলেছিলাম কিনা? অবশ্যই আমি কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বলেছিলাম যে জাস্ট এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এর ভিত্তি কোথায় রয়েছে খেয়াল করে দেখেন, এর ভিত্তি রয়েছে কিন্তু ডিটেইলস মেথডে। তো প্রত্যেকটা অঙ্ক যদি আমি এইভাবে আলোচনা করি তো অনেকটা সময় কিন্তু প্রয়োজন। তো এই জন্য আপনাদের পেইড ব্যাচে আমি আসতে বলি। যদি আপনারা পেইড ব্যাচে আসতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন। খুবই অল্প পরিমাণ একটা ফির বিনিময়ে আমি আপনাদেরকে লিখিত এবং এমসিকিউ এই দুইটা টাইপই করিয়ে থাকি, মোটামুটি 4-5 মাস মেয়াদি। তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে জানাবেন। এবার আসেন আমরা পরেরটাতে যাচ্ছি। তো এটা দেখে একটি মাটির ব্যাংকে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা আছে এবং সর্বমোট 52 টাকা 50 পয়সা আছে। প্রত্যেক প্রকার মুদ্রার সংখ্যা কত? এটা আসলে রিপিট অঙ্ক নয়, তারা আসলে তৈরি করে দিয়েছে। তো যাই হোক, এটা আমরা করছি না আপাতত, তবে অঙ্কটা সহজ আছে কিন্তু খুব একটা কঠিন না। বলেছে 9 কোটি সমান কত? বর্তমানে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্ট্রিলিয়ন এই সংক্রান্ত অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় বেশি আসতে দেখা যাচ্ছে। তো এটা আমরা সলিউশন করে দেব আপনাদেরকে। তাহলে 9 কোটি সমান কত? 9 বিলিয়ন, 9 মিলিয়ন, 90 মিলিয়ন নাকি 90 বিলিয়ন? তাহলে মনে রাখেন, আমরা মিলিয়ন বলতে বুঝি 10 লক্ষ। তাহলে 10 লক্ষে কি হয়? 1 মিলিয়ন। তাহলে 1 মিলিয়ন মানে 10 লক্ষ। এবার আসেন, আমরা 1 বিলিয়ন বলতে কি বুঝি? 1 বিলিয়ন আমরা বলতে বুঝি, যাই হোক বিলিয়নের আলোচনা আমি পরে আসতেছি। আমরা কিন্তু এইভাবে 10⁶ যখন দিব তখন হচ্ছে 1 মিলিয়ন, 10⁹ যখন আমরা দিব তখন হচ্ছে 1 বিলিয়ন, 10⁻12 যখন আমরা দিব তখন হবে 1 ট্রিলিয়ন, এইভাবে। তাহলে 10-এর উপর 6 মানে একটা 1 দিয়ে 6টা শূন্য, দেখেন এটা কিন্তু 10 লাখ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 10 লক্ষ। 10-এর মানে 1-এর পরে যখন আপনি 9টা শূন্য দিবেন তখন 1 বিলিয়ন হয়ে যাবে।
6 আর 3 9, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 100 কোটি। তাহলে 100 কোটিতে 1 বিলিয়ন হয়। তাহলে আমরা বলতে পারি 1 বিলিয়ন মানে হচ্ছে 100 কোটি। হিসাবে যেন ভুল না হয় এই জন্য আমি একটু চেক করে নিলাম। তো এবার আসেন, এখানে তো মিলিয়ন বিলিয়ন ছাড়া অন্য কিছু নেই, তাই না? এই জন্য আমি ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, কুইন্ট্রিলিয়ন এগুলো আর নিয়ে আসলাম না। তাহলে 9 কোটি সমান কত? তাহলে 9 কোটি, তাহলে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 9 কোটি দিব। তাহলে কয়টা শূন্য? 9 এর পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শূন্য হচ্ছে 7টা। তাহলে আবার আমি গুনি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এটা হলো আমাদের 9 কোটি। ওকে, তো 9 কোটি যেহেতু হয়েছে, 9 কোটিতে কত মিলিয়ন বা কত বিলিয়ন, আমরা এটা আগে দেখি যে 9 কোটি মানে কত মিলিয়ন। তাহলে মিলিয়ন মানে 10 লাখ, তাহলে এটাকে 10 লাখ দ্বারা আমরা ভাগ করব। তাহলে একের পরে কয়টা শূন্য? 6টা শূন্য, 1 2 3 4 5 6, তাহলে এটা 10 লাখ হয়ে গেল। তাহলে আমরা যদি শূন্য শূন্য মানে একটা করে কেটে দেই, তাহলে বলেন তো দেখি কত থাকে? উপরে থাকে 90। তাহলে আমরা বলতে পারি যেহেতু মিলিয়ন দ্বারা ভাগ করেছি, তাহলে 90 মিলিয়ন মানে হচ্ছে 9 কোটি। তাহলে এই যে 90 মিলিয়ন হচ্ছে আমাদের অ্যান্সার। নিঃসন্দেহে বুঝেছেন। তো যদি বিলিয়নে চাইতো তাহলে কিন্তু আসলে অন্যরকম হতো, কেননা বিলিয়ন মানে কিন্তু 100 কোটি, আর এটা মাত্র 9 কোটি। সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট আসতো ওই অঙ্কটাতে। তো এবার আমরা পরেরটাতে যাচ্ছি। তো পরেরটা একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখেন কি আছে, যে একটি বাঁশের এত অংশ কাদায়, এত অংশ পানিতে এবং 6 হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা? খুবই সুন্দর একটা অঙ্ক এটা, এবং এই অঙ্কটাও বিভিন্ন সময়ে সংখ্যা চেঞ্জ করে পরীক্ষার হলে কিন্তু দিয়ে দেয়। তাহলে 3 এর 1 অংশ কাদায় আছে, 5 এর 3 অংশ পানিতে আছে এবং 6 হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা বললাম যে টোটাল বাঁশটা যদি x হয়, তাহলে বলেন তো একটা বাঁশের কাদায় আছে কি x ভাগ 3, এটা মানে x এর এত অংশ, পানিতে আছে কি 3x ভাগ 5, তার মানে আমরা যদি বলি x এর 3 ভাগের 5 ভাগ মানে 5 ভাগের 3 ভাগ, তার মানে এটা হচ্ছে। আর 6 হাত কোথায় আছে? পানির উপরে আছে। তার মানে এই প্রত্যেকটা যোগ করে আমাদের x এর সমান হবে। তাহলে আমরা ধরে নিয়েছি যেহেতু বাঁশটা x, তার মানে এইটা আমাদের ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই উত্তর। নিঃসন্দেহে আমাদের 90 আসবে এটা ক্যালকুলেশন করলে। তাহলে বা আমরা কি করতে পারি, এই যে 5 আমরা 5, আচ্ছা আমরা যেভাবে আছে এইভাবেই আমরা লসাগু করব। তাহলে 5 আর 3 এর লসাগু 3 5 15, তাহলে 3 5 15 5, তাহলে উপরে 5x, 3 5 15, তার মানে 3 3 9x প্লাস 6 15 90 ইকুয়াল কি x। তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে আমরা কি করব, তাহলে 15x আমরা লিখলাম এটাকে গুণ করে, আর এটাকে দিয়ে এটাকে যদি গুণ করে যা আছে তাই হয়। তাহলে 9 আর 5 14, 14x প্লাস হচ্ছে 90। তাহলে বা 15x, এই 14 এদিকে আসলে মাইনাস 14x হচ্ছে ইকুয়াল টু 90। তাহলে বাকি হচ্ছে 15 থেকে 14 বাদ দিলে x ইকুয়াল টু 90 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 90 হাত হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো খুব একটা কঠিন কিন্তু না, সহজই রয়েছে। এবার দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 25 বছরের সুদে মূল্যে 4 গুণ হবে। তো এই ধাঁচের অঙ্ক কিন্তু আমি একটা করে দিয়েছি, তবে ওখানে কিন্তু সুদে মূল্যে দ্বিগুণ হবে এটা বলা ছিল, এবং ওখানে বছরের মানটা বের করতে বলা হচ্ছে। আর এখানে কি বলা হয়েছে, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলা হচ্ছে। মনে রাখবেন আর মানে কিন্তু শুধু আর না, আর এর নিচে সবসময় 100 থাকে। তো যখন আমরা ক্যালকুলেশন করব তখন আমরা এই বিষয়টাও কিন্তু মাথায় নিয়ে আসবো। তাহলে কত হার সুদে বলেছে, তাহলে 25 বছরে, তার মানে আমাদের এন এর মান দেওয়া আছে 25। আমরা তো জানি আই ইকুয়াল টু পিআরএন যে সূত্রটা রয়েছে সেটা, তাই না? তাহলে 25 বছর মানে কি, এন এর মান সুদে মূল্যে 4 গুণ হওয়া মানে কি? আচ্ছা আমরা তো জানি না যে আসলটা কত, তাহলে আমরা ধরলাম যে আসল হচ্ছে আমাদের 100 টাকা। তাহলে সুদে মূল্যে 4 গুণ মানে সুদে মূল্যে আমাদের কত হবে, 400 টাকা। তাহলে শুধু সুদ কত হবে বলেন তো, 400 থেকে 100 মাইনাস করলে 300। তাহলে আমরা পেয়ে গিয়েছি আই হচ্ছে আমাদের 300। তাহলে বসালাম 300, পি 100, যেহেতু আসল ধরেছি 100, গুণন আর এর মান বের করতে হবে। তো যেখানে আর তার নিচে 100 বসবেই, আর এন এর মান হচ্ছে 25 বা 25। মানে এটা ক্যালকুলেশন করবেন, যেটা আসবে সেটাই উত্তর। 100 100 ক্রস, তাহলে আমরা বলতে পারি 25 আর ইকুয়াল টু 300। কেন? এই যে 25 আর 8 গুণ করলে 25 আর 300 আমরা লিখলাম। আমরা যে এটা চেঞ্জ করলাম সেটাতে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হলো না, কারণ হচ্ছে পুরোটাই কিন্তু সমান চিহ্ন অতিক্রম করে গিয়েছে। এই পুরোটা এদিকে এসেছে, এই পুরোটা ওইদিকে গিয়েছে, তাই কিন্তু কোনো চেঞ্জ নাই। তাহলে সুতরাং আর এর ভ্যালু কত হবে, উপরে 300 তার নিচে 25। তাহলে আমরা যদি কাটি 25 একে 25 থাকলো 5 50, তাহলে 25 দুগুণ 50, তাহলে কত হচ্ছে 12% হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট। এই যে দেখেন 12% কিন্তু এখানে দেয়া রয়েছে। নিঃসন্দেহে আপনার অঙ্কগুলো কিন্তু ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। তো
তো পরেরটা দেখেন, তো এই ধাঁচের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় মানে হচ্ছে বেশি আসতে দেখা যায়। তো দেখেন এগুলো প্রত্যেকটাই রিপিটেড অঙ্ক, বিলিভ ইট অর নট, প্রত্যেকটাই কিন্তু অসংখ্যবার করে বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। আমি কিন্তু র্যান্ডমলি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি। কোনো স্কুলে 70% ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। তাহলে আমরা যদি অঙ্কটা সলিউশন করতে চাই, তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটের একটা সূত্র। সূত্রটা কি? সূত্র হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। মনে রাখতে হবে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা হচ্ছে বের করতে পারি নানান ভ্যালু। তাহলে টোটাল মানে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, টোটাল মানে হচ্ছে 100%, ইকুয়াল অল সিঙ্গেল মানে কি? মানে আলাদা আলাদা যারা পাশ করেছে তারা, তাহলে 70% ইংরেজি, তাহলে 70%, প্লাস 80% বাংলা, তার মানে 80% বাংলা, তার মানে অল সিঙ্গেলের মধ্যে যেগুলো থাকবে সেগুলো সব যোগ করে বসাতে হবে, এটার মান যেহেতু অল বলা আছে, মাইনাস অল বোথ। অল বোথ মানে উভয় বিষয়ে পাস। এখানে দেখেন উভয় বিষয়ে এতজন শিক্ষার্থী পাস করে, তার মানে এটা পার্সেন্টেজে দেওয়া নেই। তার মানে এখান থেকে আমরা অল বোথের পার্সেন্টেজটা বের করব, বের করে বলবো যে সেইটা সমান আসলে 300 জন। তাহলে প্লাস নান, উভয় বিষয়ে ফেল 10%, এই যে দেখেন 10% দিয়ে দিলাম। তাহলে 70 আর 80 কত? আচ্ছা আমরা এক কাজ করি, 70 আর 10 80, 80 80 160, তার মানে 100% ইকুয়াল 160% মাইনাস হচ্ছে অল বোথ বলতে পারি। তাহলে এইটা যদি এই দিকে আসে তাহলে মাইনাস হবে, তার মানে 100 থেকে 160 বাদ দিলে মাইনাস 60% ইকুয়াল মাইনাস অল বোথ, এটা দাঁড়াবে। তাহলে মাইনাস মাইনাস ক্রস করে দিলাম। তাহলে সুতরাং অল বোথের মান কত বলেন তো দেখি? অল বোথের মান 60%। তাহলে আমরা বলতে পারি উভয় বিষয়ে পাশ করেছে 60%, আর এই উভয় বিষয়ে পাশের সংখ্যাটা দেওয়া আছে 300 জন। তাহলে আমরা এটা বলতে পারি যে 60% এর ভ্যালু, মানে প্রশ্ন মতে 60% এর ভ্যালু ইকুয়াল টু 300। তাহলে আমাদের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তার মানে 100% এর ভ্যালু বের করতে হবে পার্সেন্টেজের অঙ্কে। তাহলে 1% কত? আমরা বলতে পারি 1% মানে হচ্ছে উপরে 300, তার নিচে হচ্ছে 60, 0 0 ক্রস করে দিলাম, 5 6 30, তাহলে কত হচ্ছে বলেন তো দেখি? 5 থাকতেছে। তাহলে 100% এর ভ্যালু কত? তার মানে অবশ্যই আমরা বলতে পারি, আচ্ছা আমরা এখানে কাটাকাটিটা না করি, হ্যাঁ কাটাকাটি না করে আমরা পরের লাইনে কাটাকাটি করার চেষ্টা করি। তো দেখেন তাহলে 100% এর ভ্যালু কত? তাহলে এই 100% নিচে চলে যাবে, তাই না? সরি 100% তো উপরে চলে যাবে। কেন উপরে? কেননা 1% এর ভ্যালু যদি কম হয় তাহলে 100% এর ভ্যালু বেশি হবে, তাহলে গুণন 100 উপরে থাকবে। অনেকগুলো অঙ্ক করছি, আসলে মাথায় একটু গোলমাল করতেই পারে। তাহলে 0 0 ক্রস করে দিলাম, 5 6 30 5, 5 আর 100 গুণ করলে কত হবে? 500। তাহলে 500 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন 500 রয়েছে। এবার এটা মুছে দিয়ে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এবারে এটা দেখেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না? তো এটা দেখেননি এরকম স্টুডেন্ট কিন্তু খুব কমই রয়েছেন আপনারা, এটা অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তাহলে তেলের মূল্য 25% বৃদ্ধি পায় বলেছে, তো মনে রাখবেন এরকম অঙ্ক আমরা করি কি, মানে যদি বৃদ্ধি পায় বলে তাহলে আমরা করব উপরে, মানে 100 টাকায় কত টাকা বৃদ্ধি পায়? 25 টাকা। তাহলে 100 আর 25 গুণ করে উপরে বসাবো, যেহেতু বৃদ্ধি বলেছে তার মানে 100-র সাথে 25 যোগ করলে কত হবে? 125 আমরা নিচে বসাবো। এই জাস্ট এইভাবে ক্যালকুলেশনটা করব। তাহলে 25 25 5 25 125 আর 5 20 কত? 100। এই যে 20% আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আমি আবারও বলছি কিভাবে করবেন। যেহেতু বলেছে তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না, তাহলে আপনারা করবেন কি, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 25% বৃদ্ধি মানে কি? 100 টাকায় 25 টাকা বেড়েছে। তাহলে আমরা করব কি, যেহেতু বেড়েছে এটা উপরে গুণ অবস্থায় রাখবো আর নিচে 100 আর 25 আমরা যোগ অবস্থায় রাখবো। যদি হ্রাস পেত বলতো তাহলে নিচেরটা কিন্তু মাইনাস হতো। তাহলে আমরা পরের লাইনে ক্যালকুলেশন করব 100 গুণন 25, আর তার নিচে থাকবে কত? 125, যেটা আমি আগের বার এক লাইনে লিখেছিলাম। তাহলে 5 25-এ 125, তাই না? 4 25-এ 100 আর 5 25-এ 125 আর 5 20-এ 100, তার মানে 20% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার আমরা পরেরটাতে যাচ্ছি, আমরা দেখি আরো কি কি অঙ্ক আমাদের এই পরীক্ষায় এসেছে। ওকে, এটা পার্সেন্টেজের অঙ্ক, সহজ রয়েছে, আমি করালাম না। আচ্ছা পরের পেজটা আমি একটু দেখতে চাই যে পরের পেজে আরো কি কি অঙ্ক রয়েছে এখানে। এই যে দেখেন 15 নম্বর অঙ্কটা ভগ্নাংশের একটা অঙ্ক, কিন্তু ম্যাক্সিমাম সময় চাকরির পরীক্ষায় আসতে দেখা যায়। বলো যে নিজের কোন ভগ্নাংশটি ছোট? তাহলে 1/3, উপরে 3 তার নিচে 7, পরেরটা উপরে 2 তার নিচে 5 আর উপরে 4 তার নিচে 9, এরকম আর কি। তাহলে আপনারা কোনটা ছোট সেটা বের করবেন কিভাবে? কম্পেয়ার করে। কম্পেয়ারটা কিভাবে হবে?
এই কোণাটা গুণ করবেন, করে এটার উপরে বসাবেন, আবার এই কোণাটা গুণ করে এটার উপরে বসাবেন, এইভাবে কম্পেয়ার। তাহলে 7 একে 7 আর 3 তিরিখা 9। বলেন তো কোনটা বড়? 9 বড়, তাই এটা ক্রস করে দিলাম। এই দুটো ভগ্নাংশের মধ্যে এটা বড়, যেহেতু ছোটটা বের করতে বলেছে। তাহলে আমাদের এখন এটা থাকলো আর এইটা আর এটা, তাহলে এই দুটার মধ্যে কম্পেয়ার হবে। তাহলে প্রথমে এই কোণাটা গুণ করবো, 5 একে 5 আর 3 দুগুণ 6, বড় হলো 6, তাই এটা কেটে দিলাম। এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। তাহলে 9 একে কত? 9 আর 3 4 কত? 12। তাহলে কোনটা বড়? 12 বড়, তাই এটা আমরা কেটে দিলাম। তাহলে 9 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট, মানে 9 বলতে 9 অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নয়। 9 এর নিচে কত রয়েছে? 1/3, তাহলে 1/3ই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো পরেরটা দেখেন, খুব ইজি রয়েছে। 10 এর 30% কোন সংখ্যার 10%? খুব ইজি রয়েছে। তো এটা আপনারা আমার মনে হয় করতে পারবেন। তো রিপিট হয়, এই ধরনের অঙ্ক রিপিট হয়। আমি পরেরটা দেখি। -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? এই অঙ্কটা কিন্তু অনেকেই ভুল করে +1 উত্তর দাগায়। ওকে, আচ্ছা, এই অঙ্কটা আমি করেই দিই। আপনারা হয়তো ভাবছেন যে কঠিন অঙ্কগুলো আপনাদের জন্য রেখে সহজগুলো আমি করাই দিচ্ছি। আসলে ব্যাপারটা এমন না, আমি জাস্ট রিপিট খুঁজতেছি। আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখতেছি যে কোন ধরনের অঙ্কগুলো রিপিট হচ্ছে বেশি, ওগুলো আমি করাই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনাদের যে সামনে পরীক্ষা রয়েছে সেগুলোতে আপনারা সর্বোচ্চ সংখ্যক কমন পান। তাহলে 10 এর 30%, তাহলে আমি লিখলাম 10 এর 30%। বলেছে কোন সংখ্যার 10%, তাহলে আমি বললাম x এর 10%। তাহলে x এর মান বের করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে কোন সংখ্যা বলতে আমরা ধরেছি যে ধরি সংখ্যাটি হচ্ছে আমাদের কি? x। এটা ধরে আমরা বের করব। তাহলে বা ক্যালকুলেশন কিভাবে হবে? তাহলে 10 এর 30% মানে উপরে 30, তার নিচে 100, আর x এর 10% মানে x এর উপরে 10, তার নিচে 100। তাহলে 0 0 কেটে দিব, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। তাহলে বা কত থাকলো? শুধু থাকলো কিন্তু আমাদের 3, ইকুয়াল টু কত থাকলো? এখানে x এর হচ্ছে উপরে 1, তার নিচে 10। তাহলে x উপরের সংখ্যা, তাহলে 1 আর x গুণ করলে x, আর তার নিচে কত? 10। তাহলে আর গুণ বা বজ্রগুণ, তাহলে 1 দ্বারা x কে গুণ করলে x, আর 10 দ্বারা 3 কে গুণ করলে 3 10 30। তাহলে সঠিক উত্তর দেখেন 30। সহজ, কিন্তু আমি বলেছি সহজ। তো এবার আসেন, -1 হতে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে? তাহলে -1 হতে আমরা যদি -1 বিয়োগ করি, বিয়োগ মানে চিহ্ন চেঞ্জ, তখন বিয়োগফল 0 হবে। অথবা আপনি যদি বলেন যেটা আমি বুঝিনি, কিভাবে আপনি উত্তর বের করলেন? -1 হতে -1 বিয়োগ করলে বিয়োগফল 0 হবে, এটা তো হলো না আসলে। তো মনে রাখেন, বিয়োগ করার সময় কিন্তু চিহ্ন চেঞ্জ হয়। ধরেন আপনি -1 হতে +1 বিয়োগ করবেন, তাহলে +1 আপনি বিয়োগ করবেন, তাহলে বিয়োগ মানে কি? চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এটা প্লাস, এটা মাইনাস, এখন কিন্তু এইটাও মাইনাস আর এটাও মাইনাস, তাহলে -2 হবে। এটা কিন্তু উত্তর হবে না কখনো। এই জন্য আমি বলতেছি যে এই ধাঁচের যে অঙ্কগুলো রয়েছে দেখতে মনে হয় সহজ, কিন্তু আপনি যদি ঠিকঠাক বুঝতে না পারেন তাহলে কিন্তু খুবই কঠিন জিনিস এটা। তো তার মধ্যে এটা অন্যতম একটা অঙ্ক, খুবই সহজ, কিন্তু বুঝতে না পারার কারণে অনেকে এটা দাগাবে, অনেকে এটা দাগাবে, অনেকে এটা দাগাবে, নানান উত্তর কিন্তু দাগাতে পারে। তাহলে সঠিক উত্তর কিন্তু -1। এবারে আমরা আরেকটা চাকরির পরীক্ষার প্রশ্ন দেখব। দেখেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর হচ্ছে একটা প্রশ্ন। এই যে দেখেন, হচ্ছে এটা 10/11/2023-এ, মানে একটু পিছনের দিকে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। তো দেখেন, উচ্চমান হিসাব সহকারী পদে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আসলে রিপিট এসেছে। এই যে দেখেন, একটি সংখ্যা 301 হতে যত বড়, 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? তাহলে আমি কি বলেছি, এই ধরনের অঙ্ক আপনারা করবেন কিভাবে? এই দুটো যোগ করবেন, যোগ করে আপনারা কত দিয়ে ভাগ করবেন? 2 দ্বারা ভাগ করবেন। অ্যান্সার কত? 341 হয়ে গেল। এবার আসেন, 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত আমাদের লাভ হবে, সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো দেখেন, আমরা যেখানে ছিলাম একটু প্রবলেম হয়েছিল, তো দেখেন আমরা কন্টিনিউ করছি। তো কি বলেছে? 20 টাকায় 1 ডজন কলা কিনে প্রতিটি 2 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে আমাদের। তাহলে 20 টাকায় 1 ডজন কলা কিনেছে। আচ্ছা, 1 ডজন মানে কয়টা? 12টা। তাহলে 12টা কিনেছে কয় টাকা দিয়ে? 20 টাকা দিয়ে। তাহলে 12টার ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। আচ্ছা, প্রতিটি 2 টাকায় বিক্রি করেছে, তাহলে প্রতিটি 2 টাকা বিক্রি মানে কি? 12টা কয় টাকায় বিক্রি করেছে? হচ্ছে 12 দুগুণ 24 টাকা বিক্রি করেছে। আচ্ছা বলেন তো, 20 টাকা দিয়ে কিনে 24 টাকা বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 4 টাকা। এখন বের করতে বলেছে শতকরা কত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি শতকরা লাভ ইকুয়াল, তাহলে লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে 20 টাকা দিয়ে কিনে 4 টাকা লাভ করেছে, তাহলে গুণন 100 হয়ে গেল। তাহলে 5 20 100, 5 আর 4 গুণ করলে 4 5 কত? 20। এই যে 20% আমাদের লাভ হয়েছে, সেটা এখানে দেয়া রয়েছে। এবার আসেন পরেরটা দেখেন। এই যে উৎপাদক বিশ্লেষণ, খুবই সহজ অঙ্ক, আমার মনে হয় এটা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা কি 1 যোগ 5 যোগ 9 যোগ ... যোগ 81 হচ্ছে, এটাও রিপিট হয়, তবে খুব একটা বেশি না। ওকে, তো এটা আমি করে দিলাম না। আর নিচের কোনটি মৌলিক সংখ্যা, এটা আসলে ছাঁকনি পদ্ধতিতে যাচাই করতে হবে। আচ্ছা,
আপনারা হয়তো ভাবছেন যে আসলে এই অঙ্কগুলো আমি করে দিচ্ছি না, করে দিলে ভালো হতো। আচ্ছা আমি করেই দিই, দেখেন রিপিট না হলেও আমি করে দিচ্ছি দুই একটা। তাহলে 2x² - x - 3, তাহলে 2x² - x - 3 এটা আমরা ক্যালকুলেশন করব। 3 × 2 = 6, তাহলে আমরা বলতে পারি 3 থেকে 2 বাদ দিলে 1। তাহলে আমরা এভাবে করব 2x² - 3x + 2x - 3, এই যে হয়ে গেল। তো এবার আসেন কিভাবে করলাম, প্রথম আর শেষ সংখ্যা গুণ করলাম, যেটা হলো সেটাকে আমরা মাঝখানে x হিসেবে তৈরি করলাম। তাহলে আমরা ইকুয়াল দিয়ে এখানে কি করতে পারি, আমরা যেটা করতে পারি এখানে x কমন নিতে পারি। x কমন নিলে হয় আমাদের 2x - 3, আর এখানে +1 কমন নিতে পারি, হয় 2x - 3, কেননা এখানে কিন্তু আর কোনো কিছু কমন যায় না। তাহলে 2x - 3 একটা, আর বাইরে কি আছে x + 1, এই যে এখানে x আর এখানে 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন 2x - 3 x + 1 এটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। পরেরটা আসেন, কি বলা হচ্ছে 1 + 5 + 9 + ... + 81 ইকুয়াল কত, অর্থাৎ এই ধারাটার সমষ্টি আমাদের বের করতে বলা হচ্ছে। তো এই ধারাটার সমষ্টির সূত্র হচ্ছে Sn = n/2 × 2a + n - 1 × d। এখন যদি আপনি বলেন যে আচ্ছা কখন কোন সূত্র প্রয়োগ হয়, আমি তো সেটা বুঝি না, সেটা কিন্তু মুশকিল। আসলে ধারার মোট 4টা সূত্র রয়েছে, এই 4টা সূত্র সম্পর্কে আপনাকে অবগত হতেই হবে। যদি না জানেন তাহলে ধারার অঙ্ক করতে পারবেন না। গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। এটা কি, এটা সমান্তর ধারা। কেন? কেননা প্রতি পদের অন্তর সমান। এই যে দেখেন 5 থেকে 1 বাদ দিলে 4, 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে এর 9-এর পরে কত হবে এটা কিন্তু বলা সম্ভব। কারণ কি, 1-এর পরে 5, 4 বেড়েছে, 5-এর পরে 9, 4 বেড়েছে, 9-এর পরে 10, 11, 12, 13, তাহলে কত বাড়বে? 4 বাড়বে, তার মানে এটা 13 হবে, তারপরে 17 হবে, তারপরে 21 হবে, এইভাবে 81 পর্যন্ত মোট সংখ্যা যতটা হবে সেগুলোর সমষ্টি। তো মনে রাখেন এখানে n মানে হচ্ছে কয়টা পদ আছে সেটা, তাহলে n মানে কি, n মানে হচ্ছে পদ ও সংখ্যা এটা। আর a মানে কি, a মানে হচ্ছে প্রথম পদ, a মানে প্রথম পদ। আর d মানে কি, d মানে হচ্ছে সাধারণ অন্তর। তো এর মান আর ডির মান আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। এ মানে প্রথম পদ কত 1, তাহলে এর মান 1। ডি মানে সাধারণ অন্তর, তাহলে প্রতি পদের অন্তর কত 4, তাহলে সাধারণ অন্তর 4। কিন্তু এন এর মান আমরা কিন্তু এখান থেকে বের করতে পারতেছি না। যদি পারতাম তাহলে আমরা এখানে বসাই দিতাম। তাহলে এন এর মান বের করার জন্য আরেকটা সূত্র রয়েছে, সূত্র হচ্ছে শেষ পদ বা n তম পদ ইকুয়াল a + n - 1 × d। এই যে এখান থেকে আমরা n এর মান বের করব শেষ পদ বসায়া। তাহলে শেষ পদ 81, বসাই দিলাম 81। এ প্রথম পদ 1 প্লাস n এর মান বের করতে চাই n - 1 × d কত, d হচ্ছে 4, বসাই দিলাম 4। তাহলে 81, এই 1 এইদিকে আসলে -1 ইকুয়াল 4n - তার একে 4, তাহলে কত হচ্ছে, ক্যালকুলেশন করলে আমাদের কত হচ্ছে, 81 থেকে 1 বাদ দিলে আমাদের 80 হচ্ছে, ইকুয়াল 4n - 4। এই 4 যদি ওইদিকে যায় তাহলে 4n ইকুয়াল 80 আর 4-এ 84 হয়। তাহলে n ইকুয়াল উপরে 84, তার নিচে 4, তাহলে 4 × 2 = 8, 4 একে 4, তাহলে 21। তার মানে আমাদের পদ সংখ্যা এখানে কয়টা আছে, 21টা। তাহলে আমরা বসাই দিলাম উপরে 21, তার নিচে 2, 2 × এর মান 1 প্লাস n এর মান হচ্ছে 21 -1, আর ডির মান কত 4, এই যে দেখেন ডির মান 4। তাহলে আমরা এবার উপরে 21, তার নিচে 2 কি করতে হবে, এখানে ক্যালকুলেশনটা আমাদের করতে হবে ঠিকঠাকভাবে। ক্যালকুলেশন যদি আপনারা করতে চান তাহলে 2 একে 2, 21 থেকে 1 বাদ দিলে কত হয় 20, তাহলে 20 আর 2 কত হচ্ছে 22। 22কে যদি আমি 4 দ্বারা গুণ করি কত হবে বলেন তো দেখি, 4 × 22 = 88, তাহলে 88। তাহলে আমরা একবারে করলাম, জানি না ভুল হলো কিনা। তাহলে 2 দ্বারা যদি আমরা কাটি তাহলে 4 × 2 = 8, 4 × 2 = 8, তাহলে 44 আর 21 আমাদের গুণ করতে হবে। দেখি আমরা উত্তরটা বের করতে পারি কিনা। তাহলে আমরা আর একটু চেক দেই যে আসলে আমাদের কোথাও এখানে ভুল হয়েছে কিনা। একটু ভালো করে, হেজিবিজি হয়ে গিয়েছে, একটু ভালো করে খেয়াল করেন। আমি কিন্তু মান বসিয়েছি, কত বসিয়েছি, n এর মান আমি 21 বসিয়েছি। তাহলে n এর মান 21 ভাগ 2, 2a, তাহলে 2 × 1, n এর মান 21 - 1 × 4, তাহলে কত হচ্ছে 21 ভাগ 2, আর এখানে 2 একে 2, আর এখানে 21 থেকে 1 বাদ দিলে কত হয়, 21 থেকে 1 বাদ দিলে হচ্ছে 20, 4 × 20 = 80, 80 আর 2 = 82। তাহলে আমাদের এখানে কিন্তু 82 হচ্ছে, 88 না, 82 হচ্ছে। ওকে, তাহলে যেহেতু আমাদের 82 হচ্ছে, তাহলে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব এখানে খেয়াল করে দেখেন। তাহলে 4 × 20 = 80 আর 2 = 82, তাহলে উপরে 21 ভাগ 2 ইন্টু হচ্ছে 82, তাহলে কাটাকাটি করব আমরা। তাহলে 4 × 2 = 8 আর 2 একে 2, তাহলে 41 আর 21 আমরা গুণ করব। তাহলে 21 আর 41 গুণ করব, যেটা হবে সেটাই। প্রথমবার আসলে ভুল হয়েছিল। তো আমি যেটা বললাম যে একসাথে অনেকগুলো অঙ্ক করলে আসলে মাথা গোলমাল করে, কারণ এক অঙ্ক থেকে আর এক অঙ্কে যাচ্ছি,
মানে মাথাটা ডাইভার্ট হয়ে যায়। পরীক্ষার হলে এই জন্য কিন্তু আপনাদের সহজ অঙ্ক ভুল হওয়ার চান্স রয়েছে। তাহলে 21 একে 21, এক ঘর ক্রস, 4 একে 4 আর 4 দুগুণ 8, তাহলে 1 4 আর 2 6 আর 8 861। তার মানে আমাদের 861 কোথায় রয়েছে? এই যে দেখেন রয়েছে কিন্তু 861 অ্যান্সার। তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে অঙ্কটার উত্তর 861। অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন ছিল, রুল না জানলে আপনি কিন্তু করতে পারবেন না। এবারে আসেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। তো আমার মনে হয় যেটা খুব একটা রিপিট নয় 253 সংখ্যাটা, তাই আমি করে দিলাম না। এবার পরেরটা দেখেন, 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর হচ্ছে কত? 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রের গড় নম্বর কত? এটা অঙ্কও কিন্তু নানান সময়ে পরীক্ষায় আমি আসতে দেখেছি, এবং এটাও আমি আসতে দেখেছি 1 মিটার সমান কত ইঞ্চি, মুখস্থ টাইপ 39.37 ইঞ্চিতে আমাদের 1 মিটার হয়। তো দেখেন তাহলে এইটা আমি করে দেই। তাহলে 100 জন শিক্ষার্থীর গড় নম্বর 70 মানে গড় 70 মানে সমষ্টি কত? তাহলে 100কে 70 দ্বারা গুণ করলে 7000। তাহলে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70 মানে সমষ্টি 7000। 60 জন ছাত্রী, তাহলে 60 জন ছাত্রীর গড় নম্বর 75। তাহলে 60 জন ছাত্রীর গড় নম্বর 75। তাহলে 60 আর 75 আমরা যদি গুণ করি, 5 6 30 শূন্য, হাতে কত? 3, 6 7 42 43 44 45, তাহলে 4500 হচ্ছে ছাত্রীদের গড় নম্বর। তাহলে ছাত্রদের মানে ছাত্রীদের নম্বরের সমষ্টি কিন্তু, যেহেতু 60 জন ছাত্রীর গড় নম্বর 75, তাহলে 60 জন ছাত্রীর নম্বরের সমষ্টি 4500। তাহলে বাকি থাকলো কত? 4 3 7, তার মানে 2500 থাকলো। এই 2500 নম্বর কারা পেয়েছে? ছাত্ররা। তাহলে ছাত্র আছে কয়জন? যেহেতু মোট 100 জন, ছাত্রী যেহেতু 60 জন, তাহলে মোট 40 জন ছাত্র। তাহলে বলেছে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে অবশ্যই 2500কে আমি যদি 40 দ্বারা ভাগ করি, ছাত্রদের গড় নম্বর পাওয়া যাবে। তাহলে 0 0 ক্রস করে দিলাম, আমি কাটবো 4 6 24, থাকলো 1 10, 4 2 8, থাকলো 2, 4 5 20। তাহলে 62.5 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন আমি কিন্তু একেবারেই কাটাকাটিটা করলাম। যদি না পারেন আপনারা, তাহলে 250কে 4 দিয়ে ভাগ করবেন এইভাবে, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো নিশ্চয়ই এটা আপনাদের বোধগম্য হয়েছে যে আমাদের সঠিক উত্তর 62.5। এবার আসেন পরেরটা দেখি আমরা। এটাও গড় সংক্রান্ত একটা অঙ্ক। দেখেন আমি কিন্তু এই যে মুহূর্তে এই অঙ্কগুলো করাচ্ছি, আমার অঙ্ক করানোর সময় কিন্তু রিপিট এসেছে। এই যে দেখেন x ও y এর মানের গড় 9, z = 12 হলে x y z এর মান কত? এটা দেখেন, ওটা ছিল কিন্তু অন্য পরীক্ষা, এটা একটা অন্য পরীক্ষা। দেখেন 10 অ্যান্সার আমি বের করেছি, এখানেই কিন্তু আপনারা হাতে নাতে প্রমাণ পাচ্ছেন। এই যে অল্প কিছু অঙ্ক আমরা করাচ্ছি, তাতেই কিন্তু প্রচুর রিপিট অঙ্ক আপনাদের চলে আসতেছে। তো এই জন্য আমি বলি আপনাদের কিন্তু একদম ধরে ধরে অঙ্ক শিখতে হবে, এবং রিসেন্ট চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসতেছে সেগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এটাও রিপিট অঙ্ক প্রচুর পরিমাণে। 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, আমি কিন্তু এরকম একটা অঙ্ক আপনাদের করে দিয়েছি। জাস্ট সূত্রটা প্রয়োগ করবেন, 11m - 60h ভাগ হচ্ছে 2। অবশ্যই পরম মানের মধ্যে এবং উপরে ডিগ্রি থাকবে। তাহলে m মানে মিনিট, আর কি, আর h মানে হচ্ছে আওয়ার্স। তাহলে মনে রাখবেন এই ধাঁচের অঙ্ক করার সময় যে এর উত্তরটা কিন্তু কখনো 180 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারবে না। যদি এই ক্যালকুলেশন করে অ্যান্সার 180 ডিগ্রি অপেক্ষা বড় হয়, তাহলে সেটা আমরা উত্তর নিব না, সেটা আমরা 360 থেকে বিয়োগ করে দিব, যেটা হবে তখন সেটাই অ্যান্সার। তো আমার মনে হয় এই অঙ্কটাতে এরকম প্রবলেমে আমরা পড়বো না, এটা হচ্ছে বিশেষ ক্ষেত্র। তো আসেন আমরা অঙ্ক করি। তাহলে 11 × m এর মান কত? 15, যেহেতু মিনিট, -60 × h এর মান কত? 2 বসালাম, ভাগ হচ্ছে 2। পরম মান এবং ডিগ্রি চিহ্ন আমি দিলাম না। তাহলে 15 আর 11 গুণ করবো আমরা, 11 আর 15 গুণ করলে 5 11 55, এক ঘর ক্রস, 11 1 11, তাহলে 5 6 1 165। তাহলে 165 হলো, -60 2 120 ভাগ 2। তাহলে 165 থেকে 20 বাদ দিলে 120 বাদ দিলে 45 ভাগ 2, কাটাকাটি করলে 22.5। দেখেন তাহলে 22.5 আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এবার আসেন পরেরটা আমরা দেখি কি বলা হচ্ছে। পরের অঙ্কটাতে বলা হচ্ছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি, সংখ্যাটি কত? ওকে, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা প্রত্যেকটাই কেটে দিলাম। এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, তার মানে এককের অঙ্কটা দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে প্রথমটা একক, পরেরটা দশক, প্রথমটা একক, পরেরটা দশক। তাহলে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি এটার চেয়ে 3 বেশি, এটার চেয়ে এটা 3 বেশি, এটার চেয়ে এটা 3 বেশি, এটার চেয়ে এটাও 3 বেশি। তাহলে এটাও আমরা কেটে দিলাম। তাহলে প্রথম লাইনের কোনো ভ্যালু আমাদের কাছে নেই। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে আমরা ধরে নিলাম উত্তর হচ্ছে 14, উল্টো পাশ থেকে। তাহলে 14 মানে কি? সংখ্যাটি, তার মানে এই 14 সংখ্যাটা অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি 4 আর 1 5,
5-এর 3 গুণ অপেক্ষা, তাহলে 5-এর 3 গুণ কত 15, অপেক্ষা 4 বেশি, তাহলে যোগ 4 ইকুয়াল 19। তার মানে আমরা কিন্তু 19 পাচ্ছি না, এখানে 14 আছে। তাহলে পরেরটা আসেন, আমরা ধরে নেই 25 অ্যান্সার। তাহলে সংখ্যাটি তার মানে 25, অঙ্কদ্বয়ের সমষ্টি, তাহলে 5-এর 2 7, 3 গুণ অপেক্ষা, তাহলে কে 3 দ্বারা গুণ করলে 21 হচ্ছে, 4 বেশি, তাহলে যোগ 4 ইকুয়াল কত 25। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 আছে, তাই 25ই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে দেখেন আমরা কিন্তু কত সহজেই অঙ্কগুলো করে ফেলছি, মানে অপশন টেস্টের মাধ্যমে। পরেরটা আসেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? তাহলে আমরা এই অঙ্কটা যদি সলিউশন করি তাহলে আমরা মানে মুখে মুখেও করতে পারি, দেওয়া আছে ধরেও আমরা করতে পারি। আবার আমরা যদি মনে করি সরাসরি আমরা এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো, কারণ এইটার সূত্র তো এটা, আমরা দেখতে পাচ্ছি এইটা আর এইটার মান দেওয়া আছে 8, বসালাম 8 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে 2 ইন্টু এক্স ওয়াইয়ের ভ্যালু কত আছে 7, তাহলে 7 দুগুণ কত 14, তাহলে 14 আর 8 কত 22, এই যে দেখেন 22 অ্যান্সার। অথবা আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করেও করতে পারি, আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8, আমরা এটা থেকে অঙ্কটা করব। তাহলে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি, বা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই ইকুয়াল টু 8, আমরা জানি এটার অনুসিদ্ধান্ত এটা। আমি যদি অনুসিদ্ধান্তটা একটু লিখে দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা অনুসিদ্ধান্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তো 3টাই যদি আপনি জানেন তাহলে বুঝতে পারবেন যে কখন কোনটা প্রয়োগ করতে হচ্ছে। এবার আসেন, তাহলে বা বলেন তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত বের করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এটার ভ্যালু বের করতে হবে, তাহলে ইকুয়াল 8, এই মাইনাস 2x ওয়াই ওইদিকে গেলে প্লাস 2x ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে 7, তাহলে বসাই দিলাম 7, তাহলে 8 যোগ 14 ইকুয়াল 14 আর 8 22, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 22 পেয়ে গেলাম। দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা অঙ্কগুলো করে ফেলতে পারছি। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু রিপিট হয়েছে প্রচুর। তো এই অঙ্কটা আমি আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি। তো কি বলা আছে, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল কত √3 দেওয়া আছে, আর মান বের করতে হবে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা ইকুয়াল টু কত। তো আমরা যদি হচ্ছে অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, যেমন ধরেন আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস b স্কোয়ারের কি কি অনুসিদ্ধান্ত রয়েছে। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা রয়েছে। আর একটা অনুসিদ্ধান্ত রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা একটা। আর একটা অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। আচ্ছা, এই 3টাই অনুসিদ্ধান্ত কিন্তু রয়েছে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এখন এই অঙ্কটাতে কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ হবে আপনি কিভাবে বুঝবেন? আপনি নিশ্চয়ই ধরতে পেরেছেন যে আমাদের এই অনুসিদ্ধান্তটাই প্রয়োগ হবে। কারণ কি? কারণ এখানে আমাদের কিন্তু দেখেন a প্লাস বি এর ভ্যালুটা দেওয়া আছে, যেহেতু এটা দেওয়া আছে তাই আমরা এটাই প্রয়োগ করব। আর বাকিগুলোতে দেখেন আমাদের কিন্তু একটু অন্যভাবে দেয়া রয়েছে। তো আমরা যদি এটা সলিউশন করতে যাই তাহলে a তারপরে স্কোয়ার প্লাস 1/a তারপরে স্কোয়ার, আমরা কিন্তু এই আদলে বানিয়ে নিলাম। নেয়ার পরে আমরা করব কি, a প্লাস 1/a, কেননা এখানে b বলতে কিন্তু 1/a আর a বলতে a, তাহলে এটার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b বলতে এটা, তাহলে এটার এটা ক্রস হয়ে গেল, 2 একে 2, তার মানে আমরা বলতে পারি a প্লাস 1/a এর মান কত √3, তাহলে √3 বসাই দিলাম, তার উপরে স্কোয়ার মাইনাস 2 একে 2, তাহলে স্কোয়ার রুট কাটা গেল, তাহলে 3 বসালাম মাইনাস 2 বসালাম, 3-এর থেকে 2 গেলে কত থাকে 1 থাকে। তাহলে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর, এখানে অ্যান্সার 4 মানে কিন্তু আসলে এটা না, অ্যান্সার 4 মানে হচ্ছে এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4, তার মানে এই 1 অ্যান্সারটাই এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট বা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, আসলে এই অঙ্কটাও রিসেন্ট চাকরির পরীক্ষাতে বেশি আসতেছে, বিধায় আমি এটাও করে দিচ্ছি আপনাদের। তো দেখেন, সরি, √3 ইন্টু √5 টু দি পাওয়ার 4 এর মান কত? তাহলে √3 ইন্টু √5 টু দি পাওয়ার কত 4, তাহলে আমরা করতে পারি কি, আমরা √15ও বলতে পারি টু দি পাওয়ার 4, এভাবেও কিন্তু চাইলে আমরা বলতে পারি, যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই রুটের ভিতর সংখ্যাগুলো আমরা গুণ করে দিতে পারি। তাহলে √15 এটাকে আমরা a স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার এভাবে বলতে পারি, স্কোয়ার রুট কাটা, কেননা দেখেন 2 × 4 কিন্তু, তাহলে 15-র উপর আমাদের কি থাকলো, হোল স্কোয়ার থাকলো, তাহলে 15-র উপর স্কোয়ার মানে 15 কত হয় বলেন তো দেখি, 225, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি আমাদের সঠিক উত্তর হচ্ছে 225।